আর আমি একজন মুসলমান হয়ে, বাঙালি নাগরিক হয়ে বাংলাদেশের মাটিকে ভেদ করে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে, বাংলাদেশের জায়গার উপর দিয়ে, বুকের উপর দিয়ে ভারতীয় ট্রেন চলবে কী জন্য, কোন সার্থকতায়, সেটা জানার আমার অধিকার রয়েছে। বাংলাদেশের সংবিধানের 145 ক অনুচ্ছেদে বলা হয়েছে, যদি এরপর সিকিম, হায়দ্রাবাদ, আসাম, কলকাতা এইসব রাজ্যগুলো ভারতের অধীনে ছিল না, তো দেখা যায় তারা বিভিন্ন ওসিলায়, বিভিন্ন ধরনের আন্ডারস্ট্যান্ডের মাধ্যমে তারা ঢুকেছে সুই হয়ে, এরপরে তারা কোরাল হয়ে বের হয়েছে। ভারতকে এত কিছু দিয়েছি, সেগুলো তারা সারা জীবন মনে রাখবে। তো আমরা এত কিছু দেই, এত গ্যাস দেই, এত ইলিশ দেই, আমের সিজনে এত আম দেই, এত কিছু ভারতকে দান করি, আমরা বিনিময়ে ভারত থেকে, ইন্ডিয়া থেকে মুসলিম হিসাবে কি পেয়েছি, এটা তো আমাদের মুসলিম এবং সুস্থ নাগরিক হিসাবে এটা আমাদের জানার বিষয়। এবং এই ওসিলা দিয়ে তারা প্রবেশ করেছে এবং আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই তিনটি রাষ্ট্র, ভারত উপমহাদেশকে তারা 2 বছর শাসন করে, সমস্ত সম্পত্তি লুট করে মুসলমানদেরকে পরাধীনতার শৃঙ্খলে, গোলামের শৃঙ্খলে আবদ্ধ করেছিল। ব্রিটিশরা যখন ভারত উপমহাদেশে আসলো, তখন ভারত উপমহাদেশ শাসন করেছিলেন মুঘল সম্রাটরা। শাসন চলছিল আওরঙ্গজেব, সম্রাট শাহজাহানের। তো তখন সম্রাট শাহজাহানের কাছে ইংরেজরা, ব্রিটিশরা ব্যবসার অনুমতি চাইল। তো সম্রাট আওরঙ্গজেব বুঝে ফেললেন তাদের কূটনৈতিক এবং অবৈধ চিন্তাকলাপ। তো তাদেরকে ঝেঁটিয়ে উপমহাদেশ ছাড়া করলেন সম্রাট আওরঙ্গজেব। তার বহু বছর পর ইংরেজরা যখন আসলো এদেশে, 2টি জাহাজ ফেরানোর একটা ঘাঁটি চাইল। তো তখন তাদেরকে ঘাঁটি না দিয়ে আবার তাদেরকে দূর করে দেওয়া হলো। পরবর্তীতে এসে তারা ধাতু এবং ওয়াইন নিয়ে তারা ভারত উপমহাদেশে উপস্থিত হলো। ওয়াইন খাওয়াতে লাগলো বাংলার বিভিন্ন সুবেদারদেরকে এবং তাদের মন জয় করে নিল। অবশেষে বাংলার সুবেদাররা তাদেরকে একটা ঘাট দিল 2টি জাহাজ ফেরানোর জন্য। এরপরে তারা ওই ঘাটির সমস্ত মালগুলো সংরক্ষণে রাখার জন্য, মালগুলো জমা করার জন্য ওয়ার হাউস তৈরি করলো একটা। পরিকল্পনা তারা চালিয়ে যেতে থাকলো। পরিকল্পনা চালাতে চালাতে ওয়ার হাউসে তারা যখন মাল মজুত করতে লাগলো, মাল তারা সংরক্ষণ করতে লাগলো, তখন দেখা গেল তাদের পরিকল্পনা অনুযায়ী তারা নিজেদের লোক দিয়েই সেই ওয়ার হাউস থেকে কিছু মাল, দামি দামি সম্পদ চুরি করালো। তো তারা ঘোষণা করে দিল, এখান থেকে আমাদের মাল সম্পদ চুরি হয়েছে। তো দেখা গেল কিছুদিন পর তাদের এই ভারত উপমহাদেশে তাদের সৈন্যবাহিনী পাঠানো হলো ওয়ার হাউসকে, তাদেরকে কি নিরাপত্তা দেওয়ার জন্য ওয়ার হাউসের সম্পদগুলোকে। তো দেখা গেল চতুর্দিক থেকে দেয়াল নির্মাণ করা হলো ওয়ার হাউসের, তার সংরক্ষণের জন্য, সেই মালগুলো যে মজুদ রাখা হয়েছিল সেই মালগুলো হেফাজত করার জন্য। এরপরে বড় বড় অফিসার আসলো, ব্রিটিশ বড় বড় অফিসার আসলো, এরপরে সৈন্য আসলো। কিছুদিন পর ব্যবসা বাণিজ্য শুরু করলো, লাভবান হলো, সৈন্য চতুর্দিকে ছড়িয়ে পড়লো। এরপর থেকে আমাদের 200 বছর ইংরেজরা বিভিন্ন ধরনের গোলামে পরিণত করে আমাদের সম্পদগুলো সব লুট করে সবগুলো লন্ডন, ইংল্যান্ডে, ব্রিটিশে জমা করতে থাকলো। এই হলো আমাদের শিক্ষা ইংরেজদের থেকে। যেই 2টি জাহাজের ঘাঁটি, একটি ঘাঁটি নেওয়ার জন্য 2টি জাহাজের এবং ওয়ার হাউসের সম্পদ মজুদ করার জন্য এই ওসিলা দিয়ে তারা প্রবেশ করেছে এবং আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই 3টি রাষ্ট্র, ভারত উপমহাদেশকে তারা 2 বছর শাসন করে, সমস্ত সম্পত্তি লুট করে মুসলমানদেরকে পরাধীনতার শৃঙ্খলে, গোলামের শৃঙ্খলে আবদ্ধ করেছিল। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চলবে, এটা কোন সার্থকতায় চলবে, আর আমরা কোন দিক থেকে লাভবান হচ্ছি, একজন সুস্থ এবং সুস্থ মস্তিষ্কের অধিকারী নাগরিক হিসাবে এটা জানা আমাদের অধিকার রয়েছে। তো অনেকে বলবে, প্রশ্ন করবে যে এখানে হুজুরদের নাক গলানো কিসের অধিকার?
তো আমি বলবো, বাংলাদেশকে যারা স্বাধীন করেছে, রক্ত দিয়েছে, সার্বভৌমকে রক্ষা করেছে, তাদের অধিকাংশই ছিল মুসলমান। আর আমি একজন মুসলমান হয়ে, বাঙালি নাগরিক হয়ে, বাংলাদেশের মাটিকে ভেদ করে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে, বাংলাদেশের জায়গার উপর দিয়ে, বুকের উপর দিয়ে ভারতীয় ট্রেন চলবে কী জন্য, কোন সার্থকতায়, সেটা জানার আমার অধিকার রয়েছে। বাংলাদেশের সংবিধানের 145 ক অনুচ্ছেদে বলা হয়েছে, যদি বাংলাদেশ রাষ্ট্র আন্তর্জাতিকভাবে যদি কোনো চুক্তিতে স্বাক্ষর করে সরকারিভাবে, তাহলে সংসদের বিভিন্ন ধরনের সদস্যদের কাছে বিল পাস করতে হবে, অনুমতি চাইতে হবে, সমালোচনা আলোচনা করে বিষয় সিদ্ধান্ত নিয়ে এরপরে চুক্তিতে স্বাক্ষর করতে হবে বাংলাদেশের আন্তর্জাতিক বিভিন্ন ধরনের সিদ্ধান্তে। তো দেখা যায় আমাদের দেশের সব ধরনের সংসদ সদস্য পুতুল বানানো হয়েছে। সংসদ সদস্যদেরকে এমনভাবে সাজানো হয়েছে যারা কোনো কিছুর প্রতিবাদ করবে না, খারাপ মন্দের এবং ভালো যেগুলো হবে সেগুলো থেকেও তারা বিমুখ হয়ে থাকবে, এমন সংসদ সদস্য বাংলাদেশের সবগুলো সাজানো হয়ে। দেখা যায় ভারতের ট্রেন যখন আসবে আমাদের বাংলাদেশের উপর দিয়ে, বিভিন্ন ধরনের সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন ধরনের অস্ত্র পাচার এবং বিভিন্ন ধরনের মাল বহন করবে, অবাধে মাল বহন করবে। তো দেখা যায় সেগুলো থেকে যদি অরক্ষিত হয়ে যায় এবং সেগুলো যদি তাদের আয়ত্ত এবং নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, চুরি হয়ে যায়, কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, তখন আপনি কি করবেন? তারা যদি মিলিটারি প্রেরণ করে তাদের ট্রেনকে হেফাজত করার জন্য, তখন আপনি বসে থাকবেন নাকি তাদের প্রতিবাদ করবেন? প্রতিবাদের কোনো ভাষা থাকবে না। তো দেখা যায় তখন মিলিটারি প্রেরণ করবে। আর বাংলাদেশের পুলিশ এবং সামরিক যে সদস্যগুলো ভারত থেকে আপনি আনয়ন করেছেন, সেগুলোর সহযোগিতায় তারা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। তো আপনার কথা থেকেই তো প্রমাণিত হয়, আপনি নিজে বলেছেন ভারতকে এত কিছু দিয়েছি, এত কিছু দিয়েছি, সেগুলো তারা সারা জীবন মনে রাখবে। তো আমরা এত কিছু দেই, এত কিছু দেই, এত গ্যাস দেই, এত ইলিশ দেই, আমের সিজনে এত আম দেই, এত কিছু ভারতকে দান করি, আমরা বিনিময়ে ভারত থেকে, ইন্ডিয়া থেকে মুসলিম হিসেবে কি পেয়েছি? এটা তো আমাদের মুসলিম এবং সুস্থ নাগরিক হিসাবে এটা আমাদের জানার বিষয় এবং জানার যথেষ্ট অধিকার রয়েছে। বাংলা, আপনি যে ট্রানজিটটা ভারতকে দিয়েছেন, 1800 কিলোমিটার তারা ট্রেন রাস্তায় স্থাপন করবে, তারা চলাফেরা করতে পারবে। তো এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, অবাধে যাওয়া, পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া যাওয়া, এটাকে ট্রানজিট বলে না, এটাকে বলা হয় করিডোর। তো বাংলাদেশের করিডোর ব্যবহার করবে। করিডোর বলা হয় যে কোনো রকমের ট্যাক্স ছাড়াই যারা এক দেশ থেকে আরেক দেশে যেতে পারবে, তাদের মালবাহী এবং পণ্যবাহী ট্রেন বা তাদের যানবাহনের গাড়ি তারা বিচরণ করতে পারবে। তো দেখা যায় ট্যাক্স ছাড়া যে তাদেরকে দিবেন, পাসপোর্ট ছাড়া তাদের চলাচলের অনুমতি দিয়েছেন, স্বাক্ষর করে এসেছেন দিল্লি থেকে। তো দেখা যায় আমাদেরকে কি বাঙালি হিসেবে বা আমরা বাংলাদেশ হিসেবে তাদের এত বড় সুবিধা দিলাম, আমাদেরকে কি ভারতের বিভিন্ন জায়গায় সারা দেশের মধ্যে পাসপোর্ট ভিসা ছাড়া কি নরেন্দ্র মোদী অনুমতি দিবে? এটা আমাদের বাঙালি হিসেবে, সুস্থ বিবেক সম্পন্ন নাগরিক হিসেবে আপনার কাছে প্রশ্ন। আপনি যে গর্বের সাথে বলেন ভারতকে আমি অনেক দিয়েছি, ভারতকে যা দিয়েছি তারা শেষ করতে পারবে না, তো দেখা যায় আপনি কোন স্বার্থে দিয়েছেন? কোনো এমপি মন্ত্রীর কি কোনো বাবার সম্পত্তি বাংলাদেশ? বা গ্যাস তেল যে প্রাকৃতিক সম্পত্তি রয়েছে, এটা কি কারো বাপদাদার সম্পত্তি যে ভারতকে চাইলে দান করে দিবে? তো এরকম বাংলাদেশে করিডোর স্থাপন করবে ভারতেরা বিভিন্ন সময় বা যে কোনো সময়, তারা পণ্যবাহী যাত্রীবাহী ট্রেন বহন করবে এদিকে। এরকম দ্বিতীয় কোনো দৃষ্টান্ত, করিডোর ব্যবহার করার কোনো দৃষ্টান্ত পৃথিবীর কোনো জায়গায় নেই। সংসদে এই কথা বলার পর সকলে পরিসরে সিদ্ধান্ত হবে আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর দেওয়া। তো নিজের দলীয় এমপি মন্ত্রী সাজানো সেই পুতুলরা কথা বলবে তো দূরের কথা, এখন পর্যন্ত বিএনপি, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন থেকে কোনো বিবৃতি বা কোনো ধরনের বক্তব্য এই বিপক্ষে আমরা দেখতে পাচ্ছি না। তো হুজুরদের থেকেও কোনো ধরনের, আমরা আলেম ওলামা থেকে কোনো বক্তব্য আমরা শুনতে পাচ্ছি না। কেন? সকলকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আপনি সকলের ভাষাকে কেড়ে নিয়েছেন। যেই কথা বলবে তাকে জেলখানায় বন্ধ করা হবে, যেই কথা বলবে তাকে লজ্জিত করা হবে, তাকে রেস্টুরেন্টে ধরা হবে, তাকে বিভিন্ন ধরনের চাপের মধ্যে রাখা হবে। তো কেউ কথা বলার সাহস পাচ্ছে না। তো আমরা বাঙালি হিসেবে যে জায়গায় রয়েছি, যে অবস্থানে রয়েছি, প্রতিবাদের যতটুকু ভাষা রয়েছে ততটুকু প্রতিবাদ করা আমাদের উপর আবশ্যক। এরপর সিকিম, হায়দ্রাবাদ, আসাম, কলকাতা,
এইসব রাজ্যগুলো ভারতের অধীনে ছিল না। তো দেখা যায় তারা বিভিন্ন ওসিলায় বিভিন্ন ধরনের আন্ডারস্ট্যান্ডের মাধ্যমে তারা ঢুকেছে সুই হয়ে, এরপরে তারা কোরাল হয়ে বের হয়েছে, এরপরে সবগুলো দখল করে নিয়েছে। তো আমরা এগুলো থেকেও তো শিক্ষা পেতে পারি যে আমরা তাদেরকে যা দিয়েছি সেগুলো তারা সারা জীবন অনুভব করবে। আমরা যেই রাষ্ট্রকে বন্ধু রাষ্ট্র বলি ভারতকে, তো দেখা যায় সেই রাষ্ট্রের সাথে তার প্রতিবেশী অন্য কোনো রাষ্ট্রের সম্পর্ক নেই। শুধুমাত্র তারা হিন্দু আর আমরা মুসলিম হিসেবে আমাদের সাথে তারা সুসম্পর্ক রাখে। কোন স্বার্থে সুসম্পর্ক রাখে আমরা বুঝে নিতে বাধ্য হচ্ছি যে নিশ্চয় আপনি আমাদের সোনার বাংলাদেশকে, একটা মুসলিম কান্ট্রিকে তাদের সাথে বা মোদির কাছে আপনি বন্ধক দিতে বাধ্য হয়েছেন বা আপনি বন্ধক দিয়েছেন। এটা বেশি বন্ধুত্ব সর্ববৃহত্তম রাষ্ট্র, তো সেটার প্রমাণ তারা কি দিয়েছে বন্ধু হিসেবে? সেটার প্রমাণ দিয়েছে প্রতিদিন সীমান্ত এলাকায় ভারতের বিজিবি বাংলাদেশি সাধারণ মানুষকে, কৃষককে গুলি করে পাখির মতো হত্যা করে। এটা কি প্রমাণ বন্ধুত্বের? এটা কি হাদিয়া বন্ধুত্বের? তো দেখা যায় প্রতিবেশী রাষ্ট্রকে কিছুদিন পূর্বেও বাংলাদেশে একজন বড় পুলিশ অফিসার বেনজির বাংলাদেশের সব সম্পদ লুট করে, সব টাকা ব্যাংক থেকে মেরে, ব্যাংক থেকে টাকাগুলো সব ক্যাশ আউট করে এরপর বাংলাদেশ থেকে পালিয়েছে। তো দেখা যায় আপনার কি বেনজিরের সাথে ক্ষমতা বা কূটনৈতিক কোনো সম্পর্ক ছিল না, যে কারণে বেনজির টাকা তুলতে সে সাহস পেয়েছে এবং বাংলাদেশ থেকে আউট হতে সে এত দুঃসাহস দেখিয়েছে? এটা আমরা কিভাবে বুঝবো? তো দেখা যায় ভারতকে বাংলাদেশের সব ধরনের গোপন তথ্য দিয়ে সাহায্য করে বেনজির এখন অক্ষম হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে। তো উনি তো বাংলাদেশের কল্যাণই চান না, বাংলাদেশ এগিয়ে যাক এটা চান না। উনি ওনার পরিবারের উপর যেই হত্যাকাণ্ড চালানো হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার করার জন্য, হত্যাকাণ্ডের বদলা নেওয়ার জন্য উনি এসেছেন বাংলাদেশে, আর সেটা সম্ভব হয়েছে, সফল হয়েছেন। আর এটার জন্য যদি না আসতো, বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য যদি আসতেন, তাহলে বাণিজ্য মন্ত্রী আজকেও এই কথা বলতো না যে 70 টাকা আলুর কেজি হচ্ছে এটা সর্বনিম্ন দাম, বা এটা হচ্ছে স্বাভাবিক। 300 টাকা দিয়ে কাঁচামরিচ কিনে খেতে হচ্ছে, 95 টাকা দিয়ে পেঁয়াজের কেজি কিনে খেতে হচ্ছে বাংলাদেশের। সব দিক দিয়ে বাংলাদেশটাকে একেবারে চাপিয়ে রাখা হচ্ছে, জনগণকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে, কৃষকদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। তো সুন্দর করে পদ্মা সেতু সাজানোর অর্থ কী ছিল? আমরা তো মনে মনে ভেবেছিলাম যে দক্ষিণবঙ্গের লোকদেরকে সুন্দর সুবিধা এবং তাদের চলাচলের মানকে উন্নত করতে পদ্মা সেতুকে নির্মাণ করা হয়েছে, কিন্তু শেষে জানতে পারলাম যে পদ্মা সেতু দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের উন্নতির জন্য করা হয় নাই, চলাচলের রাস্তা উন্নয়ন করার জন্য করা হয় নাই। পদ্মা সেতু করা হয়েছে একজন স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে কিছু জায়গা হাদিয়া দেওয়ার জন্য। তো আমরা তো সেটা বলি না, মন্ত্রীরাই বলে, আপনাদের দলের সদস্যরাই বলে যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মতো। তো এটা তো আমরা বলি না, আপনারাই বলেন। তো বাংলাদেশের এভাবে পণ্যগুলোর, নিত্য প্রয়োজনীয় পণ্যর এত দাম বাড়ানো হয়েছে, যেগুলো সাধারণ মানুষ কিনে খেয়ে তাদের জীবন বাঁচানো কঠিন হয়ে যাচ্ছে। মাছের বাজারে গিয়ে মাছ কিনতে চাইলে রিক্সা চালক, ভ্যান চালক আর মাছ কিনতে পারে না, তারা ফিরে আসে। যদি আমাদের পেটে ভাত না থাকে, আমরা যদি নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আমরা ভালোভাবে কিনতে না পারি, খেতে না পারি, তাহলে আমাদের উন্নত রাস্তা দিয়ে কী হবে? তাহলে আমাদের পদ্মা সেতু দিয়ে কী হবে? যমুনা সেতু দিয়ে কী হবে? আমরা আমাদের সঠিক অধিকার চাই, সেই সঠিক অধিকার না চাইলে আমরা রাস্তা দিয়ে কোনো উপকার পেয়েছি। ভারতের সবচেয়ে বড় মসজিদ, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করা হয়েছে, আলহামদুলিল্লাহ। একদিন পূর্বে শুনলাম, পত্রিকায় দেখলাম যে রাম মন্দির 6 মাস উদ্বোধন হলো, কেবল ফেটে গেছে, আলহামদুলিল্লাহ। এরপরে ভারত থেকে আমরা কি উপকার পেয়েছি? ভারতের আসাম এবং মুসলমানদের যে রাজ্যগুলো রয়েছে, মুসলমানদের উপর বিভিন্ন ধরনের স্টিম রোলার অত্যাচার চালানো হয়েছে, মুসলমানদেরকে অত্যাচার করে, গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছে, মা বোনদেরকে নির্যাতন করা হয়েছে অবাধে। এগুলো আমরা প্রতিনিয়তই দেখতে পাই। তো আমাদের ঘাঁটি ব্যবহার করে, আমাদের দেশকে, আমাদের দেশের মাটিকে ব্যবহার করে, বিনা ট্যাক্সে, বিনা পয়সায় ব্যবহার করে তারা ভবিষ্যতে কী উপকার দিবে, সেটা আমরা মুসলমান এবং বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে পূর্বেই আমরা সেই বিষয়গুলোকে পরিকল্পনা